বিচারের যদি অগ্রগতি না হয়, প্রত্যাশিত অগ্রগতি, এখন প্রত্যাশিত অগ্রগতি এনসিপির একরকম, সিপিবির একরকম, বিএনপির একরকম, আরেকজনের আরেক রকম। এখন যদি এই জিনিসগুলো না হয়, এই জিনিসগুলো যদি এক জায়গায় না যায়, তাহলে কি নির্বাচন হবে না? কোন রাজনৈতিক দল তারা জনগণকে তোয়াক্কা করে, জনগণের মতামত প্রাধান্য দিয়ে তারা কাজ করে আমরা আমরা দেখি নাই। দেখলে আমরা এই মুহূর্তে সরকার ক্ষমতা যাওয়ার আগেই এই পরিমাণ টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, খুনাখুনি আমরা এগুলো দেখতাম না যদি তারা জনগণকে খুব একটা প্রাধান্য দিত। অধ্যাপক ইউনূস যেভাবে করে জনগণকে ব্লেম করলেন, এদেশের জনগণকে ভোট টাকা দিয়ে কেনা যায়, যেটা তিনি বললেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে, অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। এই সময়কারের যে ছাত্র আন্দোলন থেকে হচ্ছে গিয়ে গণ আন্দোলনে রূপান্তরিত, গণ অভ্যুত্থানে রূপান্তরিত, তাদের কিন্তু ভবিষ্যতের দেশ কিভাবে চলবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না। সংস্কারের অগ্রগতি আসলে কতটুকু হবে, এই প্রত্যাশা অথবা চাওয়ার যে জায়গাটি প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একজনের এক এক রকম, এবং হবে কতটুকু সেটিও ভিন্ন বিষয়। আর বিচার করছে আদালত, আদালতকে তো বিচারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে না। বিচারের যদি অগ্রগতি না হয়, প্রত্যাশিত অগ্রগতি, এখন প্রত্যাশিত অগ্রগতি এনসিপির একরকম, সিপিবির একরকম, বিএনপির একরকম, আরেকজনের আরেক রকম। এখন যদি এই জিনিসগুলো না হয়, এই জিনিসগুলো যদি এক জায়গায় না যায়, তাহলে কি নির্বাচন হবে না? শাহিদুল হক রুবেল। প্রথমত একটু বলি যে সংস্কারের অগ্রগতি কতটা। আমরা যেটুকু দেখেছি যে ইতিমধ্যে সরকার কতগুলো মৌলিক বিষয় নিয়ে 6টি কমিশন গঠন করেছেন। এর সাথে সাথে আরো হচ্ছে গিয়ে 6টি কমিশন তৈরি আছে। আর এই 6টি কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সংবিধান, আপনার হচ্ছে নির্বাচন কমিশন, তারপরে দুদক, তারপর জনপ্রশাসন ইত্যাদি সহ 6টি কমিশন রয়েছে। এই 6টি কমিশনের প্রস্তাবনাকে নিয়ে তাদের হচ্ছে হোমওয়ার্ক ভালো আছে, এবং সেটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে নানাভাবে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সাথে যেমন একাধিকবার সরাসরি আলোচনা করেছে, আবার সবাইকে মিলে আলোচনা হচ্ছে। অর্থাৎ একরকম কাজ তারা শুরু করেছে, কিন্তু কাজটা হচ্ছে আরো র্যাপিড করা দরকার। এবং এটা মনে হয় যে জুলাইয়ের মধ্যেই হচ্ছে গিয়ে আমরা মনে হচ্ছে একটি ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। আমরা মনে করি এটি হচ্ছে হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো তারপরে একটি প্রশ্ন থেকে যায়, বিশেষ করে আমরা স্কুলে থাকতে সেই 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। সেই 90-এর গণ অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাচ্ছি, কিন্তু সেই আশায় গুড়ে বালি হয়ে গেছে। সেই সময় কিন্তু অধ্যাপক শফিক রেহমান মানে রেহমান সোবহানের নেতৃত্বে 128টি টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল। সে 128টি টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল, এবং তখনকার আন্দোলনের যে শরিক 3 জোট ছিল, 3 জোটের রূপরেখাও ছিল, রাজনৈতিক দলের কোড অফ কন্ডাক্ট ছিল, আচরণ বিধি ছিল, নানান বিষয় ছিল। এই কোনো কিছুই কিন্তু তার পরবর্তীকালের যে হচ্ছে গিয়ে নির্বাচিত সরকার 91 তারা হচ্ছে এটা ধারে কাছেও যায়নি। বা আমরা তখন তো হচ্ছে যেটা এই সময়কারের যে ছাত্র আন্দোলন থেকে হচ্ছে গিয়ে গণ আন্দোলনে রূপান্তরিত, গণ অভ্যুত্থানে রূপান্তরিত, তাদের কিন্তু ভবিষ্যতের দেশ কিভাবে চলবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না। শিক্ষা সমস্যা নিয়ে কোনো বক্তব্য ছিল না, ছাত্র সমস্যা নিয়ে, ক্যাম্পাস নিয়ে সেই রকম কোনো দফা তাদের সেই মুহূর্তে ছিল না। এটা একটা কোটা আন্দোলন ছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থান থেকে দীর্ঘ সময় ধরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সমাজের 7টি দফা উত্থাপন করেছিল, এবং সেই 7 দফা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জীবন সংশ্লিষ্ট ছিল না। সেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি, সবকিছুতেই ছাত্র সমাজের সেই 7 দফার মধ্যে কিন্তু বিব্রত ছিল। সেই ছাত্র সমাজের 7 দফা যেটার দাবিতে ছাত্র দলও আন্দোলন করেছে, তারাও কিন্তু মার খেয়েছে, তাদের জিহাদও শহীদ হয়েছে। তারপরেও হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে বিএনপি সেটা বাস্তবায়ন করেনি। ফলে আমাদের তো একবার মুখ পুড়েছে। আমাদের সেই কৈশোরোত্তীর্ণ তারুণ্যের সময় আমরা দেখেছি যে কিভাবে করে হচ্ছে আন্দোলনে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে নষ্ট করে তারপর কালে কালে তো দেখলাম যে পচন বাড়তেই থাকলো এবং চরম একটা পর্যায়ে হলো বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে তৈরি হলো। যেমন ধরুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আজকে কোনো এক জায়গায় আলোচনা শুনছিলাম যে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল র্যাবের মাধ্যমে, ক্লিন হার্ট অপারেশনের কথা মনে আছে, 2002 সালের দিকে হয়েছিল, তখন আবার জনগণের কাছে খুব এটা পপুলিস্ট একটা ব্যাপার ছিল যে মারা হচ্ছে।
কিন্তু সে তারপর আস্তে আস্তে জনগণ উপলব্ধি করতে পেরেছে এবং জনগণ এটার বিরুদ্ধে হচ্ছে গিয়ে একটা প্রচন্ড শক্ত অবস্থান নিয়েছে, এবং যেটাই কিনা এই যে কোটা আন্দোলন যে রূপান্তরিত হলো গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, তার মধ্যে যে হচ্ছে গিয়ে যেই বীজটি অনেক আগের থেকে রোপিত জনগণের যে ক্ষোভের জায়গা, তার একটা গুরুত্বপূর্ণ ছিল এই বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো তেমনি ভাবে এখন জনগণের সচেতনতাও এই গণ অভ্যুত্থানে কিন্তু একটা চমৎকার জায়গায় এসেছে। এখন কিন্তু আমি মনে করি না, বিষয়টা 91 সালে যেভাবে পার পাওয়া যেত সেভাবে পার পাওয়া যাবে না। এবং তার আগে এই যে সংস্কারের যে জুলাই চার্টার, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে যে স্বাক্ষর রাজনৈতিক দলগুলো করবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু হচ্ছে বহুল আলোচিত, বহুল প্রচারিত। আমি মনে করি জনগণকে আমাদের ডক্টর ইউনূস বলেছিলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যে কে কোনটার পক্ষে আছে, কে কোনটার বিপক্ষে আছে। ওয়েবসাইটে দিয়েছে কিনা আমি জানি না, আমি পাইনি ওয়েবসাইটে, তার ওয়েবসাইটেও দিয়ে দেয়। এবং জুলাই চার্টার হচ্ছে গিয়ে সকলের কাছে দিয়ে দেওয়া হোক, যে যেই ক্ষমতা যাবে সেই এটা বাস্তবায়ন করবে। তো তখন হচ্ছে এত সহজে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ হবে না, এবং বিশ্বাসঘাতকতা করলে আবার গণ অভ্যুত্থান, ঠিক আছে, আবারও গণ অভ্যুত্থান, এবং হচ্ছে কেউই চিরস্থায়ী ভাবে আসবে। আমাদের এখন ন্যূনতম যে জায়গাটা নিশ্চিত করতে হবে, যে কারণে নতুন ভাবে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার গড়ে না ওঠে, তাহলে এখানে খুব ছোট ভাবে হলো কয়েকটা বিষয় আমাদেরকে সুনিশ্চিত করে নিয়ে আগাইতে হবে। এবং সেটার ক্ষেত্রে মনে হয় সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে একমত হয়ে গেছে। সেটা হচ্ছে নির্বাচনকালীন একটি সরকার থাকবে, একটি তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে কোন দলের, বাম বলেন, ডান বলেন, বা বাম ডানের মাঝখানে হচ্ছে মধ্যমপন্থী বলেন, কারও হচ্ছে গিয়ে এই ব্যাপারে হচ্ছে কোনো দ্বিমত নাই। এটি হচ্ছে একদম ফিক্স জায়গায় পৌঁছে গেছে। আর একটা ফিক্স জায়গায় পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে সংসদীয় কমিটিগুলো হবে, তার অধিকাংশ কমিটির সভাপতিত্বের জায়গায় বিরোধী দলকে না হবে, এই জায়গায়ও পৌঁছে গেছে। এরকম আরো অনেকগুলো জায়গায় আমরা পৌঁছবো। কিন্তু আমাদের যে জায়গাটা খুব বেশি এমফাসিস দিতে হবে, সেটা হচ্ছে যে দুর্নীতিবাজরা যে নির্বাচিত হয়, কালো টাকার যে প্রভাব থাকে, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে, খুব ছোট ছোট পরিবর্তন। আমি একটা প্রার্থী, আমি তিনবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি জানি কিভাবে করে হচ্ছে টাকার খেলায় হচ্ছে একজন সাধারণ মানুষ, আমার মতো একজন সাধারণ পেশাজীবী মানুষ হচ্ছে টাকার খেলায় হচ্ছে গিয়ে মানে পরাজিত হয়। আমি দেখেছি হচ্ছে কিভাবে করে একজন হচ্ছে গিয়ে সৎ দরিদ্র স্কুল মাস্টার বলেন, বা একজন শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা মানুষ বলেন, তারা হচ্ছে এই জায়েন্ট শত কোটি টাকা, সহস্র কোটি টাকা মালিকের কাছে পারে না। যেমন একটা বিষয়, যেমন পোস্টার, 111 সরকার করলো কি, একটা সংস্কার করলো, কি সংস্কার করলো, পোস্টার দেওয়ালে মারা যাবে না, পোস্টার মারতে হবে কি, ওই হচ্ছে দড়ির মধ্যে পোস্টার মারতে হবে। তো আমার মতো গরিব পার্টি, কমিউনিস্ট পার্টি দেখলো যে ভাই আগে একটা গলিতে 5টা পোস্টার মারলে হলো, 10টা পোস্টার, 20টা পোস্টার মারতে হলো, এখন সেই গলিতে পোস্টার দৃশ্যমান করতে হলে 150 থেকে 200 পোস্টার লাগে। অর্থাৎ তারা সংস্কার করে দেওয়ালকে সুস্থ রাখতে গিয়ে তারা হচ্ছে এমন একটা প্রক্রিয়া তৈরি করলো, যেখানে বড় লোকদের জন্য একটা চমৎকার স্মুথ পরিবেশ তৈরি করে ফেললো। ঠিক আছে, টাকা খেলা যেটা, সেটা আমি যেটা বলার চেষ্টা করছি, অধ্যাপক ইউনূস যেভাবে করে জনগণকে ব্লেম করলেন, এদেশের জনগণকে ভোট টাকা দিয়ে কেনা যায়, যেটা তিনি বললেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে, অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও তার প্রতি নিন্দা পোষণ করছি। জনগণকে যদি টাকা দিয়ে কেনা যেত, তাহলে শেখ হাসিনার এত কষ্ট কইরা 14 সালে এত মেকানিজম কইরা একা এক পক্ষ নির্বাচন করতে হইতো না। জি, আপনাকে ধন্যবাদ শওকত আলী। একই বিষয় আমি সাথে একটু যোগ করি একটা বিষয়। এই যে সরকার এবং বিএনপি লন্ডনে বৈঠকের পর, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পর তারা যে একটি যৌথ বিবৃতি দিলেন, এটি নিয়েও অনেক অভিযোগ করছেন যে এতে নাকি বলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন শওকত আলী? ধন্যবাদ। বিষয়টা মানে সত্যি কথা বলতে দৃষ্টিকটু আমার কাছে মনে হয়েছে, কারণ একটা রাজনৈতিক দল, এখন দেশে আমরা জানি যে কোন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় নেই, কোনো দলের সরকার ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে আমাদের গণ অভ্যুত্থান থেকে ম্যান্ডেট পাওয়া একজন অনির্বাচিত অরাজনৈতিক ব্যক্তিত্ব, রুবেল ভাই যে বললেন। তো উনি সবার সরকার, বা সব দলই ওনাকে সেইখানে অনেকে ম্যান্ডেট দিয়েছেন।
কিন্তু উনি একটা দলের সাথে বৈঠক করেছেন, সেটা উনি করতে পারেন, এবং উনি প্রত্যেকটা দলের সাথে বসেছেন, লন্ডনে গিয়ে স্পেশালি তারেক রহমানের সাথে বসেছেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা নিঃসন্দেহে, সুতরাং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আপনি যখন এইভাবে দেখবেন যে একটা দল এবং একটা সরকার যৌথ বিবৃতি দিচ্ছে, তার মানে কি আপনি কি দেখাতে চাচ্ছেন? জাতির কাছে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে কি যে আপনি কি মানে অলিখিতভাবে মেনে নিচ্ছেন যে এই দলটাই বাংলাদেশের ক্ষমতায় বা ক্ষমতা সবচেয়ে দাবিদার, বা মানে কি বলা যায় যে আপনি তাকে প্রমিনেন্ট করে দিচ্ছেন কিনা, আপনি তাকে সামনে নিয়ে আসতেছেন কিনা, এই প্রশ্নগুলো থেকেই যায়। সুতরাং এই সমস্ত জায়গায় আমরা মনে করি যে এগুলো মানুষ যদি প্রশ্ন করে যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, সেটা আমার মনে হয় এটা করতে পারে ভ্যালিড। এরপরে আসি আলোচনায়, যে একই বিষয়ে যেহেতু আলোচনা করব, আমি রুবেল ভাইয়ের কথা থেকে কতগুলো পয়েন্ট করেছিলাম। আমরা নির্বাচিত সরকার আমরা দেখেছি যে 90-এও আমাদের যে চার্টার গুলো ছিল, সেই চার্টার গুলো বা যেই ঐক্যমতের ভিত্তিতে যেই দাবিগুলো নিয়ে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলো মানার কথা থাকলেও কিন্তু নির্বাচিত সরকার সেগুলোর মানে নাই। এমনকি 96-তে বিএনপি মানেই নাই, যে সংস্কারগুলো করবে বলেছিল 96-তে বিএনপি ক্ষমতায় থাকার পর এটা মানে নাই। এরপর আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আমরা কখনোই এটা মানতে দেখিনি। এখন আমরা এইবার যে আমাদের রাজনৈতিক সংস্কারগুলোর কথা আমরা বলেছি, আমরা চাচ্ছি জনগণের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এইটা আমরা কিভাবে ভরসা করতে পারি। হ্যাঁ, আমি রুবেল ভাই বললেন উনি আশাবাদী যে এখন আর সম্ভব না, কিন্তু আমরা তো দেখছি এর আগে যে জনগণকে এই কোন রাজনৈতিক দল তারা জনগণকে তোয়াক্কা করে, জনগণের মতামত প্রাধান্য দিয়ে তারা কাজ করে, আমরা আমরা দেখি নাই। দেখলে আমরা এই মুহূর্তে সরকার ক্ষমতা যাওয়ার আগেই এই পরিমাণ টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, খুনাখুনি আমরা এগুলো দেখতাম না যদি তারা জনগণকে খুব একটা প্রাধান্য দিত। সুতরাং এই ইতিহাস আমাদের বলে যে আমরা তাদের উপরে বা কোনো দলের উপরে আমরা জনগণ হিসেবে যদি বলি যে আমরা কারোর উপরে সেই ভরসাটা করতে পারি না যে তারা নির্বাচিত হওয়ার পরেই তার সংস্কারগুলো তারা তাদের যেভাবে হওয়ার কথা সেভাবে হবে। তাহলে এটার কি তাহলে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আমরা কি সেটা চাচ্ছি? না, আমরা সেটাও চাচ্ছি না। আমরা বলছি যে এই যে সরকার যখন ক্ষমতায় যাবে, সরকার যখন একটা সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে নিবে সেটা আমরা মনে করি যে আমাদের সংবিধানে সেই বিষয়গুলো আসা উচিত। জনগণ সর্বময় ক্ষমতার উৎস, জনগণের সবচেয়ে সার্বভৌম। সুতরাং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে, গুরুত্বপূর্ণ আলোচনা হতে হলে এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে অর্থাৎ গণভোটের আয়োজনের মধ্য দিয়ে নিতে হবে। এর বাইরে আমরা প্রস্তাব করেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, সংসদ উচ্চ কক্ষ যেটা হবে সেইখানে হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বিন্যাসের কথা বলেছি আমরা, যেখানে নিম্নকক্ষে সেটা নির্বাচিত হবে সরাসরি, কিন্তু উচ্চ কক্ষে জনগণের ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ উপর বেস করে আমরা জনগণের প্রতিনিধিত্ব আমরা উচ্চ কক্ষে নির্ধারণের কথা বলেছি। এবং একই সাথে আমরা বলেছি যে এই যে সংস্কার যেগুলো হবে সেগুলো জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের গণভোটের মধ্যে দিয়ে এটা হবে। এবং যদি কোনো চেঞ্জও করতে চায়, এই সরকার যদি কোনো কিছু না মানতে চায়, সেটা আমাদের এই সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে, যাতে করে 2/3 আসন আমরা পেয়েছি এইটার উপর বেস করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে, তাদের মতো করে সংবিধানে বারবার কাটাছেড়া করবে। এই ব্যাপারটা আমরা হতে আর বারবার দেখতে চাই না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।